আমার কিডনি ট্রান্সপ্লান্টের আগে দেওর দিল অভাবনীয় প্রেমের প্রস্তাব। বুদি, তুমি আর ভাইজা কিডনি ট্রান্সপ্লান্টের জন্য আমার বাসায় এসেছ। ভাইয়ার কিডনি ফেইল করেছে, আমার কিডনি দেওয়ার কথা। কিন্তু আজ টেস্ট দেখে ডাক্তার বলল আমার কিডনি ভাইয়ার সাথে ম্যাচ করছে না, তোমার সাথে করছে। ওয়েটিং রুমে একা বসে আমি তোমাকে বললাম, আমি জানি এটা অদ্ভুত সময়, কিন্তু আমার কিডনি যেমন তোমার শরীরে খাপ খাবে, তেমনি আমার হৃদয়ও তোমার জন্য উন্মুখ। আমি তোমাকে ভালোবাসি, বুদি। যদি ভাইয়ার সাথে তোমার সম্পর্ক শেষ হয়, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার প্রেম কি তুমি গ্রহণ করবে? হাসপাতালের ওয়েটিং রুমে বসে আমি ডাক্তারের রিপোর্ট পড়ছিলাম। আমার স্বামীর দুটো কিডনি ফেইল করেছে, তাকে বাঁচাতে ট্রান্সপ্লান্টের প্রয়োজন। দেওর সুদীপ তার কিডনি দিতে রাজি হয়েছিল, কিন্তু টেস্টে দেখা গেল তার কিডনি আমার স্বামীর শরীরে খাপ খাবে না। বুদি, সুদীপ আমার পাশে বসল। একটা অদ্ভুত বিষয়। কি? আমি চিন্তিত মুখে জিজ্ঞাসা করলাম। ডাক্তার বলেছেন আমার কিডনি ভাইয়ার সাথে ম্যাচ করছে না, কিন্তু তোমার সাথে করছে কি? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আমার সাথে? কিন্তু আমার তো কিডনির সমস্যা নেই গি। আমি জানি, সুদীপ আমার হাত ধরল। কিন্তু ডাক্তার বলছেন এটা একটা বিরল ঘটনা। আমার কিডনির ম্যাচিং তোমার শরীরের সাথে একদম পারফেক্ট। আমি বুঝতে পারছিলাম না এর অর্থ কী। তখনই সুদীপ সেই কথাগুলো বলল, যা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। দেওর আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে এমন একটা সময়ে যখন তার ভাই, আমার স্বামী, মৃত্যুর মুখে। সুদীপ, তুমি কি বলছ? আমি স্তব্ধ হয়ে জিজ্ঞাসা করলাম। তোমার ভাই, আমার স্বামী, হাসপাতালে মৃত্যুপথযাত্রী, আর তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ? আমি জানি সময়টা ঠিক নয়, বুদি। সুদীপ আমার হাত ছাড়ল না। কিন্তু আমার কিডনি যেমন তোমার শরীরে খাপ খাবে, তেমনি আমার হৃদয়ও তোমার জন্য উন্মুখ। আমি তোমাকে ভালোবাসি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অমেলিয়া চৌধুরী। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম দেবাশিস চৌধুরী, বয়স 42 বছর। আমাদের 2 সন্তান, বিকাশ আর মালিনী। বিকাশ 17 বছর বয়সী, কলেজে পড়ে। মালিনী 11 বছর বয়সী, স্কুলে যায়। আমাদের সাধারণ জীবনে এমন কোনো রোমাঞ্চ ছিল না। দেবাশিস আইটি সেক্টরে কাজ করে, আর আমি বাড়িতে বসে আমাদের 2 সন্তানের যত্ন নিই। কিন্তু কে জানত যে একটি ট্রিপ আমাদের পরিবারকে চিরতরে বদলে দেবে? সেদিন সকালে আমি চায়ের কাপ হাতে বারান্দায় বসেছিলাম। আকাশটা মেঘলা, বাতাসে ঠান্ডা একটা অনুভূতি। দেবাশিস ঘুম থেকে উঠে আমার পাশে এসে বসল। অমেলিয়া, একটা সারপ্রাইজ আছে, সে বলল, তার চোখে উত্তেজনার চিকচিক। কি? আমি জিজ্ঞাসা করলাম। আমি সুন্দরবনে ছুটি কাটানোর প্ল্যান করেছি। আগামী সপ্তাহে আমরা 4 জন যাব। সুন্দরবন? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। তুমি তো কখনো প্রকৃতি পছন্দ করো না গে? সময় বদলাচ্ছে, দেবাশিস মাথা দুলিয়ে বলল। একটু অ্যাডভেঞ্চার করা দরকার। বাচ্চারাও বড় হচ্ছে, তাদের জীবনে কিছু স্মৃতি তৈরি করতে হবে গু। আমি আমার স্বামীর দিকে দেখলাম। 15 বছরের বিবাহিত জীবনে সে কখনো এমন প্রস্তাব দেয়নি। এটা অদ্ভুত লাগল, কিন্তু ভালো অদ্ভুত। ঠিক আছে, আমি হাসলাম। যাওয়া যাক। সপ্তাহখানেক পর আমরা সুন্দরবনের পথে যাত্রা শুরু করলাম। গাড়ি করে যেতে যেতে দেবাশিসের ফোনে একটি কল এলো। সে গাড়ি থামিয়ে কলটি রিসিভ করল। আমি লক্ষ্য করলাম কথা বলার সময় তার মুখের রং বদলে যাচ্ছে। কি হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম যখন সে কলটি শেষ করল। কিছু না, সে জবাব দিল, কিন্তু তার কণ্ঠস্বরে আমি একটা টেনশন অনুভব করলাম। আমরা সন্ধ্যার সময় সুন্দরবন পৌঁছে গেলাম। জঙ্গলের প্রবেশপথে একটি ছোট্ট লজ। আমরা সেখানে চেক ইন করলাম। লজের মালিক রাজা ভট্টাচার্য, একজন বয়স্ক লোক, যার চোখে অদ্ভুত এক দৃষ্টি। আপনারা ভালো সময়ে এসেছেন, তিনি বললেন আমাদের চাবি দিতে দিতে। আগামীকাল পূর্ণিমা। বনের জীবন দেখার সেরা সময়। রাতে বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর আমি দেবাশিসকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আমাদের কিছু লুকাচ্ছ? সেই ফোন কলের পর থেকে তুমি অন্যরকম হয়ে গেছ গু। দেবাশিস একটু ইতস্তত করল। ঠিক আছে, তোমাকে বলা উচিত। আমি শুধু ছুটি কাটাতে এখানে আসিনি। আমি কিছু জিনিস খুঁজছি। কি খুঁজছ?
আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, অমেলিয়া, তুমি কি কখনো সুন্দরবনের সোনার মণি সম্পর্কে শুনেছ? আমি মাথা নাড়লাম। না, ওটা কি? একটি পুরানো কিংবদন্তি। একটি মূল্যবান পাথর যা নাকি অসাধারণ ক্ষমতাসম্পন্ন। কিংবদন্তি অনুসারে এটি এমন একটি মণি যা ধারণ করলে মানুষ অমর হয়ে যায়। আমি হেসে উঠলাম। তুমি এসব বিশ্বাস করো না কি? সবটা না, সে স্বীকার করল। কিন্তু আমার অফিসের একজন সহকর্মী রাহুল, সে ইতিহাস ও প্রত্নতত্ত্বের পাগল। সে আমাকে বলেছে যে সেই মণি সত্যিই অস্তিত্ব আছে এবং এটি এখানে সুন্দরবনের কোথাও লুকানো আছে। তো তুমি সেটা খুঁজতে এসেছ? আমাদের পারিবারিক ছুটির মধ্যে? আমি বিশ্বাস করতে পারছিলাম না। শুধু তাই নয়, দেবাশিস বলল, তার কণ্ঠস্বরে একটু লজ্জা। রাহুল আমাকে একটি মানচিত্র দিয়েছে যেখানে নাকি মণির অবস্থান চিহ্নিত করা আছে। সে চায় আমি এটা খুঁজে বের করি। আর এই মণি খুঁজে পেলে তুমি কি করবে? আমি জিজ্ঞাসা করলাম। তখন দেখা যাবে, দেবাশিস ফিসফিস করে বলল। কিন্তু রাহুল বলেছে এটার মূল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে। আমি শিউরে উঠলাম। এটা আমার স্বামীর স্বাভাবিক আচরণ নয়। তারপর আমার মনে হল হয়তো এটা শুধুই বাচ্চাদের জন্য একটা মজার ট্রেজার হান্ট। আমি ভেবেছিলাম দেবাশিস হয়তো তাদের একটু এক্সাইটমেন্ট দিতে চায়। ঠিক আছে, আমি বললাম। তাহলে আমরা কাল এই সোনার মণি খুঁজতে যাব। বাচ্চারা উপভোগ করবে। দেবাশিস আমার দিকে অদ্ভুতভাবে তাকাল। না, অমেলিয়া, এটা বাচ্চাদের জন্য ট্রেজার হান্ট নয়। এটা আসল। আমি চাই কাল তুমি বাচ্চাদের নিয়ে সাধারণ ট্যুরিস্ট স্পট দেখতে যাও, আর আমি একা মণি খুঁজতে যাব। এবার আমি চিন্তিত হয়ে উঠলাম। দেবাশিস, সুন্দরবন বিপজ্জনক হতে পারে। এখানে ঘন জঙ্গল, বাঘ আছে, কুমির আছে। তুমি একা যাবে না? আমি গাইড নিয়ে যাব, সে বলল। চিন্তা করো না। না, আমি দৃঢ়ভাবে বললাম। যদি তুমি যাওই, আমিও তোমার সাথে যাব। বাচ্চারা কিছুক্ষণের জন্য লজে থাকতে পারবে। বিকাশ যথেষ্ট বড় হয়েছে, মালিনীকে দেখাশোনা করতে পারবে। দেবাশিস প্রথমে প্রতিবাদ করল, কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। আমরা দুজনেই ঘুমিয়ে পড়লাম, কিন্তু আমার মনে অদ্ভুত একটা অশান্তি কাজ করছিল। পরদিন সকালে নাস্তার টেবিলে দেবাশিস মানচিত্রটি বের করল। এটি একটি পুরনো, জীর্ণ কাগজ, যেখানে সুন্দরবনের একটি অংশ আঁকা এবং একটি লাল ক্রস দিয়ে একটি জায়গা চিহ্নিত করা। এটাই সেই জায়গা, দেবাশিস বলল, ক্রসটি দেখিয়ে। রাহুল বলেছে সেখানে একটি পুরনো মন্দির আছে। সেই মন্দিরের গর্ভগৃহে নাকি সেই মণি লুকানো আছে। আমরা লজের মালিককে জিজ্ঞাসা করলাম সেই জায়গা সম্পর্কে। রাজা ভট্টাচার্য অদ্ভুতভাবে আমাদের দিকে তাকালেন। সেই জায়গায় যাওয়া নিষেধ, তিনি বললেন, তার কণ্ঠস্বরে একটা ভয়। সেখানে একটি পুরনো মন্দির আছে ঠিকই, কিন্তু সেখানে অনেক বিপদ। কি ধরনের বিপদ? আমি জিজ্ঞাসা করলাম। সেখানে যারা যায় তারা ফিরে আসে না, তিনি ফিসফিস করে বললেন। মন্দিরটি অভিশপ্ত। দেবাশিস হাসল। আমরা এসব কুসংস্কারে বিশ্বাস করি না। আমরা যাব। রাজা বাবু মাথা নাড়লেন। আপনাদের ভালোর জন্যই বলছি। কিন্তু যদি জানি, তাহলে আমার ভাইপো সতীশকে সাথে নিয়ে যান। সে এলাকাটা ভালো চেনে। আমরা রাজি হলাম। বাচ্চাদের বললাম যে আমরা কিছু সময়ের জন্য জঙ্গলে হাঁটতে যাচ্ছি। তারা লজে থাকতে চাইল, সম্ভবত বিকাশের মোবাইলে গেম খেলার জন্য। সকাল ৯টায় আমরা সতীশের সাথে যাত্রা শুরু করলাম। সতীশ ৩০ বছর বয়সী একজন স্থানীয় লোক, জঙ্গলের পথঘাট ভালোভাবে চেনে। এই পথ দিয়ে যেতে প্রায় ৩ ঘণ্টা লাগবে, সতীশ বলল। আমরা নৌকা করে যাব, তারপর কিছুটা হাঁটতে হবে। আমরা একটি ছোট নৌকায় উঠলাম। নৌকাটি সুন্দরবনের জলপথ ধরে এগিয়ে চলল। চারপাশে গাছপালা, পাখির ডাক, আর মাঝে মাঝে বানরের চিৎকার। কিছুক্ষণ যাওয়ার পর সতীশ নৌকা থামাল। এখান থেকে হাঁটতে হবে, সে বলল। সাবধানে থাকবেন। এদিকে বাঘের উপদ্রব আছে। আমরা নেমে পড়লাম এবং সতীশকে অনুসরণ করে জঙ্গলের ভেতরে হাঁটতে শুরু করলাম। পথটি সংকীর্ণ, কিচড়ে এবং দুপাশে ঘন গাছপালা। আমাদের সাথে একটা বন্দুক ছিল, যদি কোনো জন্তু আক্রমণ করে। প্রায় ২ ঘণ্টা হাঁটার পর আমরা একটি খোলা জায়গায় পৌঁছালাম। সেখানে গাছপালার মাঝে একটি প্রাচীন মন্দির দাঁড়িয়ে আছে। মন্দিরটি শ্যাওলায় ঢাকা, অনেকটা ভাঙ্গা, কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। ওইটাই সেই মন্দির, সতীশ বলল, তার কণ্ঠস্বরে একটা ভয়। আমি এখানে অপেক্ষা করব। আপনারা ভেতরে যান।
দেবাশিস আমার দিকে তাকাল। তুমি এখানে থাকো, আমি ভেতরে যাই গু। না, আমি দৃঢ়ভাবে বললাম। আমরা একসাথে যাব উ। আমরা মন্দিরের দিকে এগিয়ে গেলাম। মন্দিরের প্রবেশপথে অনেক পাথরের মূর্তি, অনেকগুলি ভাঙ্গা। দরজাটি একটা গর্তের মতো কালো, অন্ধকার। দেবাশিস টর্চ জ্বালাল। আমরা ভেতরে ঢুকলাম। মন্দিরের ভেতরটা ঠান্ডা, আর্দ্র এবং একটা অদ্ভুত গন্ধ। দেয়ালে অনেক চিত্র আঁকা, কিন্তু সেগুলো এত পুরনো যে বোঝা মুশকিল। টর্চের আলো আমরা দেখলাম যে মন্দিরটি আসলে ছোট নয়। ভেতরে অনেক কক্ষ, সুডঙ্গের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। এখন কি? আমি জিজ্ঞাসা করলাম। মণিটি কোথায়? দেবাশিস ওর পকেট থেকে মানচিত্রটি বের করল। মানচিত্র অনুযায়ী মন্দিরের কেন্দ্রে একটি বিশেষ কক্ষে মণিটি আছে কি। আমরা এগিয়ে চললাম, সুডঙ্গ থেকে সুডঙ্গে, কক্ষ থেকে কক্ষে। হঠাৎ আমরা একটি বড় কক্ষে প্রবেশ করলাম। কক্ষের মাঝখানে একটি বড় পাথরের বেদি এবং তার উপরে কিছু একটা চকচক করছে। ওটাই, দেবাশিস উত্তেজিত হয়ে বলল। ওটাই সোনার মণি। সে বেদির দিকে এগিয়ে গেল। বেদির উপর একটি ছোট্ট পাথর, লাল রঙের, যেন অগ্নি নিজেই পাথরে পরিণত হয়েছে। দেবাশিস হাত বাড়াল মণিটি ধরার জন্য, কিন্তু আমি তাকে থামালাম। একটু ভাবো, আমি বললাম। এটা অনেক সহজ মনে হচ্ছে। যদি এই মণি সত্যিই এত মূল্যবান হয়, তাহলে এটা নিশ্চয়ই সুরক্ষিত থাকবে, কোনো ফাঁদ হতে পারে কি? দেবাশিস ইতস্তত করল। তুমি ঠিক বলছ। আমি সাবধানে দেখি গু। সে বেদির চারপাশে ঘুরে দেখল। দেখো, বেদির নিচে কিছু লেখা আছে গি। আমরা টর্চ দিয়ে দেখলাম। সেখানে একটি প্রাচীন ভাষায় কিছু লেখা। আমরা বুঝতে পারছিলাম না। দাঁড়াও, দেবাশিস বলল। আমি রাহুলকে ছবি পাঠাই। সে হয়তো এটা পড়তে পারবে উ। দেবাশিস তার ফোন বের করল এবং লেখার ছবি তুলে রাহুলকে পাঠাল। আশ্চর্যজনকভাবে এখানে নেটওয়ার্ক ছিল। কিছুক্ষণ পর রাহুলের জবাব এল। সে বলছে, দেবাশিস পড়ল, এটা একটি সতর্কবাণী। যে মণি স্পর্শ করবে সে হারাবে, যা সবচেয়ে মূল্যবান। এই ধরনের সতর্কবাণী প্রাচীন মন্দিরে সাধারণ। আসলে এটা এক ধরনের ভয় দেখানো গো। আমি নিশ্চিত নই, আমি ভয় পেয়ে বললাম। আমার মনে হচ্ছে আমাদের ফিরে যাওয়া উচিত কে। দেবাশিস হাসল। অমেলিয়া, এসব শুধু কুসংস্কার। প্রাচীন লোকেরা তাদের সম্পদ রক্ষা করার জন্য এসব করত উ। সে আবার বেদির দিকে ফিরল। আমি এটা নিয়ে নিই উ। না, আমি চিৎকার করে উঠলাম, কিন্তু ততক্ষণে দেবাশিস মণিটি তুলে নিয়েছিল। সেই মুহূর্তে মন্দিরের ভেতর একটা ভয়ঙ্কর শব্দ হল। মাটি কাঁপতে শুরু করল। দেবাশিস মণিটি পকেটে রেখে আমার হাত ধরল। চলো, এখান থেকে বেরিয়ে যাই, সে চিৎকার করে বলল। আমরা দৌড়াতে শুরু করলাম। কিন্তু যে পথে এসেছিলাম সেটা এখন অন্ধকারে ঢাকা। আমরা হাঁটতে হাঁটতে পথ খুঁজছিলাম। এদিকে, দেবাশিস বলল, একটি সুডঙ্গের দিকে ইঙ্গিত করে। আমরা সেই সুডঙ্গে ঢুকলাম, কিন্তু এটা আমাদের আসার পথ নয়। সুডঙ্গটি নিচের দিকে নেমে গেছে, গভীর, অন্ধকার। দেবাশিস, আমাদের ফিরতে হবে, আমি বললাম। কিন্তু ততক্ষণে পেছনের পথ ভেঙে পড়েছে। আমাদের সামনে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমরা সুডঙ্গ ধরে নিচে নামতে লাগলাম। সুডঙ্গটি ক্রমশ আরও সংকীর্ণ এবং আরও গভীর হতে লাগল। শেষে আমরা একটি বিশাল গুহায় পৌঁছে গেলাম। গুহাটি অবিশ্বাস্য। এত বড় যে টর্চের আলোতে এর ছাদ দেখা যাচ্ছিল না। এবং সবচেয়ে অদ্ভুত, গুহার মাঝখানে একটি বিশাল হ্রদ, যার পানি অদ্ভুতভাবে নীল আর চকচকে। এটা কি জায়গা? আমি ফিসফিস করে বললাম। দেবাশিস উত্তর দেয়নি। সে মণিটি বের করে দেখছিল। হঠাৎ মণিটি আরও উজ্জ্বল হয়ে উঠল, এবং হ্রদের পানিও সেই সাথে উজ্জ্বল হয়ে উঠল। দেখো, দেবাশিস বলল। সোনার মণি আর এই হ্রদ সম্পর্কিত। হ্রদের পানি থেকে একটি আলোর রেখা উঠে এলো, এবং মণি থেকেও একটি আলোর রেখা বেরিয়ে হ্রদের দিকে গেল। দুটি আলোর রেখা মিলিত হয়ে গুহাটিকে আলোকিত করে তুলল। আমরা দেখলাম গুহার দেয়ালে অসংখ্য চিত্র আঁকা। কোনো অজানা সভ্যতার ইতিহাস, যারা এখানে বাস করত। অবিশ্বাস্য, দেবাশিস ফিসফিস করে বলল। এটা একটি হারিয়ে যাওয়া সভ্যতা উ। আমি চিত্রগুলো দেখছিলাম। সেগুলোতে এমন সব মানুষের ছবি যারা আমাদের মতো নয়। তাদের মাথা বড়, চোখ বড়, এবং তারা কি যেন পূজা করছে। হঠাৎ হ্রদের পানি উত্তাল হয়ে উঠল। আমরা পেছনে সরে গেলাম। পানি থেকে কিছু একটা উঠে আসছিল। প্রথমে মনে হলো একটি মাথা, তারপর একটি দেহ।
একটি অদৃশ্য শক্তি যেন আমাদের দিকে এগিয়ে আসছে। দেবাশিস, মণিটা ফেলে দাও, আমি চিৎকার করে বললাম। কিন্তু দেবাশিস যেন মোহগ্রস্ত। সে মণিটি আরও শক্ত করে ধরল। পানি থেকে উঠে আসা সত্তাটি এখন সম্পূর্ণ দৃশ্যমান। এটি মানুষের আকৃতির, কিন্তু মানুষ নয়। এর দেহ যেন জলের তৈরি এবং চোখ দুটো গভীর নীল। সত্তাটি দেবাশিসের দিকে তাকাল, তারপর মণির দিকে। তোমরা অন্ধকার প্রবেশ করেছ, সত্তাটি বলল, তার কণ্ঠস্বর যেন হাজার হাজার জলের ফোঁটা একসাথে কথা বলছে। মণিটি আমার। দেবাশিস কাঁপছিল, কিন্তু মণিটি ছাড়ল না। এটা আমার। আমি এটা খুঁজে পেয়েছি। সত্তাটি দেবাশিসের কাছে এগিয়ে গেল। তাহলে তুমি সতর্কবাণী শোনোনি, যে মণি স্পর্শ করবে সে হারাবে যা সবচেয়ে মূল্যবান। হঠাৎ সত্তাটি আমার দিকে ফিরল। তার হাত আমার দিকে বাড়াল। আমি অনুভব করলাম যেন কেউ আমাকে টেনে নিচ্ছে। না, দেবাশিস চিৎকার করে উঠল। ওকে ছেড়ে দাও। সত্তাটি আমাকে হ্রদের দিকে টানতে লাগল। আমি বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার শরীর আমার নিয়ন্ত্রণে ছিল না। দেবাশিস, আমি চিৎকার করলাম। মণিটা ছেড়ে দাও। দেবাশিস দেখল আমি হ্রদের দিকে টানা যাচ্ছি। সে তার হাত থেকে মণিটি ছুঁড়ে ফেলল। নাও, নিয়ে নাও। কিন্তু ওকে ছেড়ে দাও। মণিটি হ্রদে পড়ল। সাথে সাথে আমি অনুভব করলাম অদৃশ্য শক্তিটি আমাকে ছেড়ে দিল। সত্তাটি হ্রদের দিকে ফিরে গেল। মণিটি পানিতে ডুবে গেল এবং সত্তাটিও ধীরে ধীরে পানিতে মিলিয়ে গেল। আমরা এখান থেকে বেরোতে হবে, দেবাশিস বলল, আমাকে জড়িয়ে ধরে। তবে আমরা কিভাবে বেরোব? আমরা গুহার চারপাশে তাকালাম। সুড়ঙ্গ ছাড়া আর কোনো পথ ছিল না, এবং সেটা এখন ভেঙে পড়েছে। হঠাৎ হ্রদের পানি আবার উত্তাল হয়ে উঠল। আমরা ভয়ে পেছনে সরে গেলাম, কিন্তু এবার পানি থেকে উঠে এলো একটি ছোট নৌকা। নৌকাটি আপনা আপনি আমাদের দিকে এগিয়ে এলো, যেন আমাদের ডাকছে। তুমি কি ভাবছ আমি ভাবছি? দেবাশিস জিজ্ঞাসা করল। আমি মাথা নাড়লাম। এটাই আমাদের একমাত্র উপায়। আমরা নৌকায় উঠলাম। সাথে সাথে নৌকাটি আপনা আপনি হ্রদের মাঝখানে যেতে শুরু করল। হ্রদের মাঝখানে পৌঁছে নৌকাটি একটি ভূগর্ভস্থ নদীর মুখে প্রবেশ করল। নদীটি গুহার বাইরে নিয়ে যাচ্ছিল। আমরা অন্ধকারে বসে রইলাম, নৌকাটি আমাদের নিয়ে কোথায় যাচ্ছে তা না জেনে। কিছুক্ষণ পর আমরা দূরে আলো দেখতে পেলাম। নৌকাটি সেই আলোর দিকে এগিয়ে যাচ্ছিল। আমরা দেখলাম এটি একটি সুড়ঙ্গের মুখ, যা বাইরের জগতে নিয়ে যাচ্ছে। নৌকাটি সুড়ঙ্গ পেরিয়ে বাইরে এলো এবং আমরা নিজেদের একটি নদীতে পেলাম। সূর্য ডুবতে শুরু করেছে, আকাশ লাল হয়ে গেছে। আমরা কোথায়? আমি জিজ্ঞাসা করলাম। দেবাশিস চারপাশে তাকাল। মনে হচ্ছে আমরা সুন্দরবনেই আছি, কিন্তু আগের জায়গা থেকে অনেকটা দূরে গিয়ে। নৌকাটি নদীর তীরে ভিড়ল। আমরা নেমে পড়লাম এবং নৌকাটি আপনা আপনি ফিরে গেল, পানিতে মিলিয়ে গেল। তুমি কি বিশ্বাস করো যা দেখলাম? আমি জিজ্ঞাসা করলাম। দেবাশিস মাথা নাড়ল। আমি জানি না কি বিশ্বাস করব। আমি শুধু জানি যে আমরা সৌভাগ্যবান যে বেঁচে আছি। আমরা হাঁটতে শুরু করলাম, আশা করছিলাম কোনো লোকালয় খুঁজে পাব। কিছুক্ষণ হাঁটার পর আমরা দূরে আলো দেখতে পেলাম। ওটা একটা গ্রাম হতে পারে, দেবাশিস বলল। চলো। আমরা সেই আলোর দিকে হাঁটলাম এবং একটি ছোট্ট গ্রাম পেলাম। এখানকার লোকেরা আমাদের দেখে অবাক হল। আপনারা কোথা থেকে আসছেন? একজন বয়স্ক লোক জিজ্ঞাসা করল। আমরা হারিয়ে গেছি, দেবাশিস বলল। আমরা সুন্দরবনে ট্যুর করতে এসেছিলাম, কিন্তু পথ হারিয়ে ফেলেছি। লোকটি আমাদের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকাল। আপনারা কি সেই পুরনো মন্দিরে গিয়েছিলেন? আমরা চমকে উঠলাম। আপনি কিভাবে জানলেন? আমি জিজ্ঞাসা করলাম। আপনাদের চোখে দেখা যাচ্ছে, লোকটি বলল। যারা সেই মন্দিরে যায় তাদের চোখে একটা বিশেষ আলো থাকে। আপনারা ভাগ্যবান যে বেঁচে ফিরে এসেছেন। সে আমাদের গ্রামের একটি বাড়িতে নিয়ে গেল, যেখানে আমরা রাত কাটাতে পারব। পরদিন সকালে তিনি আমাদের লজ পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। লজে পৌঁছে আমরা দেখলাম বিকাশ আর মালিনী উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছে। সতীশ গত রাতেই ফিরে এসেছিল এবং আমাদের হারিয়ে যাওয়ার কথা বলেছিল। মা, বাবা, বিকাশ আর মালিনী দৌড়ে এসে আমাদের জড়িয়ে ধরল। তোমরা কোথায় ছিলে? আমরা ভীষণ চিন্তা করছিলাম। সব ঠিক আছে, আমি তাদের আশ্বস্ত করলাম। আমরা ঠিকই আছি। রাজা বাবু আমাদের দিকে এগিয়ে এলেন। আপনারা সৌভাগ্যবান, তিনি বললেন।
অনেকেই সেই মন্দির থেকে ফিরে আসে না আগে। আপনি জানতেন? দেবাশিস জিজ্ঞাসা করল। রাজা বাবু মাথা নাড়লেন। হ্যাঁ, আমি জানতাম। আমি আপনাদের সতর্ক করেছিলাম, কিন্তু আপনারা শোনেননি গিয়ে। আমরা যা দেখেছি তা কি সত্যি? আমি জিজ্ঞাসা করলাম। সেই সত্তা, সেই হ্রদ? রাজা বাবু গম্ভীরভাবে মাথা নাড়লেন। হ্যাঁ, সবই সত্যি। সেই মন্দির একটি প্রাচীন সভ্যতার, যারা এখন আর নেই। সেই সত্তা হল তাদের রক্ষক। আর সেই মণি হল তাদের শক্তির উৎস। কিন্তু আমরা কিভাবে বেঁচে গেলাম? দেবাশিস জিজ্ঞাসা করল। কারণ আপনি মণিটি ছেড়ে দিয়েছিলেন, রাজা বাবু বললেন। আপনি যা সবচেয়ে মূল্যবান তা নষ্ট হওয়ার আগেই মণিটি ছেড়ে দিয়েছিলেন। অনেকেই এতটা বুদ্ধিমান হয় না গে। সেদিন বিকেলে আমরা সুন্দরবন ছেড়ে বাড়ি ফিরে গেলাম। গাড়িতে দেবাশিস আমার হাত ধরল। আমি দুঃখিত, সে বলল। আমি লোভের বশে সবাইকে বিপদে ফেলেছিলাম গু। কিন্তু শেষে তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে, আমি বললাম, তার হাত চেপে ধরে। তুমি মনির চেয়ে আমাদের পরিবারকে বেশি মূল্য দিয়েছিলে গ। দেবাশিস হাসল। এটাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ গ। বাড়ি ফিরে আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আমাদের চোখে সেই বিশেষ আলো রয়ে গেল, একটি অদ্ভুত অ্যাডভেঞ্চারের স্মৃতি হিসেবে। কিছুদিন পর আমি লক্ষ্য করলাম দেবাশিস আমাদের ঘরের কোণে একটি ছোট্ট মন্দির বানিয়েছে। সেখানে সে রোজ একটি ছোট্ট দ্বীপ জ্বালা। এটা কিসের জন্য? আমি জিজ্ঞাসা করলাম। সেই সত্তার জন্য, দেবাশিস বলল, যে আমাদের জীবন বাঁচিয়েছিল। আমি তাকে ধন্যবাদ জানাই যে সে আমাকে সঠিক পথ দেখিয়েছিল। আমি তার পাশে দাঁড়ালাম এবং সেই ছোট্ট মন্দিরে একটি ফুল রাখলাম। আমি জানি না আমরা সত্যিই কি দেখেছিলাম, কিন্তু আমি জানি আমরা একটি অভিজ্ঞতা শেয়ার করেছি যা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। সেই দিন থেকে আমরা প্রতি বছর সুন্দরবনে যাই। আমরা সেই মন্দিরে আর যাই না, কিন্তু আমরা সেই গ্রামে যাই, যারা আমাদেরকে রাত কাটাতে দিয়েছিল। আমরা তাদের উপহার দেই, কৃতজ্ঞতা জানাই। আমাদের জীবনে অনেক রোমাঞ্চ এসেছে, কিন্তু সেই প্রথম অ্যাডভেঞ্চার, সেই মন্দির, সেই সত্তা, সেই হ্রদ, সেগুলো আমি কখনো ভুলব না। সেগুলো আমাকে শিখিয়েছে যে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হল প্রেম, পরিবার এবং একে অপরের প্রতি বিশ্বাস। যখনই আমি সুন্দরবনের দিকে তাকাই, আমি সেই নীল হ্রদের কথা ভাবি, এবং ভাবি সেখানে এখনও কত রহস্য লুকিয়ে আছে, যা আমরা কখনো জানতে পারব না। এবং হয়তো এটাই ভালো।